আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ শাকিল শেখ, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। তো আমি আপনাদের মাঝে হাজির হলাম ম্যানেজমেন্টের 1 নম্বর অধ্যায় এবং 2 নম্বর অধ্যায় নিয়ে। তো এইখানে দেখতে পাচ্ছেন শিরোনামে 1 নম্বর অধ্যায় দেওয়া আছে। তো আমরা এই একটা ভিডিওতেই 1 নম্বর অধ্যায় এবং 2 নম্বর অধ্যায় নিয়ে খুবই সুন্দরভাবে আলোচনা করব। আশা করি যদি আপনারা এই আলোচনাগুলো বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনাদের যে ম্যানেজমেন্টটা আছে সেটার সম্বন্ধে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ আমি এত সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব, এই আলোচনার পর আপনার ম্যানেজমেন্টের যে 1 নম্বর অধ্যায় আছে, 2 নম্বর অধ্যায় আছে, সেখানে কোনো টিচারের কাছে গিয়ে বলতে হবে না যে স্যার এই জিনিসটা আমি বুঝতে পারি নাই। তো অবশ্যই এই জন্য কী করতে হবে, মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে যেসব ভিডিওগুলো আনবো সেগুলো যাতে তোমরা পেয়ে যাও। তো এই চ্যানেলের প্লে লিস্টে চলে গেলে তোমরা দেখতে পাবে যে এই ম্যানেজমেন্টের যতগুলো টপিক আছে, ম্যানেজমেন্টের ফার্স্ট পেপারে 12টা অধ্যায় এবং সেকেন্ড পেপারে 7-8টা অধ্যায় আছে, সবগুলোর ভিডিওই পেয়ে যাবে এই প্লে লিস্টে। তো অবশ্যই প্লে লিস্টে তোমরা একটু ফলো করে রাখবে। তো এখন আসো, যদি আমরা ম্যানেজমেন্টের ফার্স্ট পেপার দেখি, এখানে হচ্ছে ব্যবসা। প্রথমে হচ্ছে ব্যবসা কী, অর্থাৎ ব্যবসায়ীর ধারণা অর্থাৎ পরিচিতি সম্পর্কে একটা অধ্যায় রয়েছে আমাদের প্রথম অধ্যায়টা। তো ব্যবসায়িক পরিচিতিটা আমরা একটু পড়ে নেই, যে ব্যবসায়িক পরিচিতি পড়ার আগে আমাদেরকে বুঝতে হবে আসলে ব্যবসাটা কী। আমরা যে ব্যবসা পড়ি, তো এই ব্যবসাটা আসলে কী, কেমন। তো তোমাকে যদি আমি বলতে চাই, আসলে ব্যবসার সংখ্যা আসে তোমার বিভিন্ন পরীক্ষায়, তোমার প্রত্যেকটা পরীক্ষায় একটা প্রশ্ন কমন তুমি পাবা যে ব্যবসা কী। এই প্রশ্নটার অ্যান্সার সোজাসুজি এরকমভাবে দিবা যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলা হয়। তো তুমি এইরকমভাবে একটা অ্যান্সার দিবা, দেখবে যে তোমার 100% তুমি এই একটা সংখ্যাই মনে রাখবা। তোমার অ্যাভেলেবল হাজার হাজার সংখ্যা মনে রাখতে হবে না, জাস্ট একটা সংখ্যাই মনে রাখবা। তো আমি আবার বলছি, একটু লিখে নাও যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। অর্থাৎ ব্যবসা হলেই হবে না, তোমার ব্যবসাটা হতে হবে বৈধ। অর্থাৎ বৈধ মানে কি, দেশের আইন দ্বারা বৈধ। তোমার দেশে যদি মদের ব্যবসা বৈধ হয়, সেক্ষেত্রে তুমি সেই ব্যবসাটা করলে তোমার সেটা ব্যবসা হিসেবে গণ্য হবে। এখন তোমার দেশ হচ্ছে বাংলাদেশ, তোমার বাংলাদেশে কিন্তু মদের ব্যবসাটা বৈধ নয়। তো সেক্ষেত্রে কিন্তু মদের ব্যবসা যদি তুমি করো, সেটা কিন্তু ব্যবসার অন্তর্ভুক্ত হবে না, কারণ ওখানে কিন্তু যদিও মুনাফা অর্জনের উদ্দেশ্য আছে, কারণ মদ তুমি অন্য দেশ থেকে কিনে এনে এখানে বিক্রি করবে, মুনাফা অর্জনের একটা উদ্দেশ্য থাকবে। বাট এইখানে কিন্তু যে বৈধ যে সত্যটি আছে, সেই সত্যটি কিন্তু তোমার ফিল আপ হচ্ছে না। তার মানে কি, এটা ব্যবসা সম্পর্কে অন্তর্ভুক্ত হইতেছে না। দেন তুমি যদি ভাবো যে আমি একটা মুদির দোকান দেবো, মুদির দোকান কিন্তু বৈধ, দেশের আইন দ্বারা বৈধ। এখানে কিন্তু তুমি 1 টাকা লাভ করো, 2 টাকা লাভ করো, এটা কিন্তু ব্যবসা হিসেবে গণ্য হবে। এখন তুমি ভাবলা যে আমি কিছু পণ্য কিনবো, পণ্য কিনে বাড়ি আনবো, বাড়ি এনে সেগুলো পরিবারের সাথে আর কি কোনো একটা জিনিস ভাগাভাগি করে খাবো, অথবা সেগুলো তরি তরকারি কিনলাম, সেগুলো এনে রান্না করব। এটা কিন্তু তোমার ব্যবসার অন্তর্ভুক্ত হবে না, কারণ এখানে কিন্তু তোমার মুনাফা অর্জনের উদ্দেশ্য নাই। অর্থাৎ তোমার ব্যবসা হতে গেলে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে এবং সেটা দেশের আইন দ্বারা বৈধ হতে হবে। অন্যান্য দেশে কিন্তু মদের ব্যবসা বৈধ, সেক্ষেত্রে তাদের জন্য এই ব্যবসাটা কি, ওটা একটা ব্যবসা হিসেবে গণ্য হবে। বাট বাংলাদেশে কিন্তু এটা ব্যবসা হিসেবে গণ্য হবে না। তো আশা করি ব্যবসা সম্পর্কে একটু বুঝতে পারছো, আসলে ব্যবসার যে সত্যটা আছে সেটা কি, কোনটা হলে ব্যবসা হবে, কোনটা হলে ব্যবসা হবে না। তো এখন আসলে ব্যবসার কিছু বৈশিষ্ট্য আছে, স্ট্র্যাটেজি আছে। তো এই স্ট্র্যাটেজিগুলো কী কী? তো নাম্বার 1 দেখতে পাচ্ছেন হচ্ছে উদ্যোগ গ্রহণ। তো ব্যবসা করতে হলে প্রথমে আপনাকে তো উদ্যোগ গ্রহণ করতেই হবে, কারণ তুমি যদি উদ্যোগ গ্রহণ নাই করো, সেক্ষেত্রে তো ব্যবসা করতে পারবে না। উদ্যোগ গ্রহণ মানে কি, জাস্ট তুমি একটা মুদির দোকান দেবা, তো তুমি আগে ভেবে নিলে যে আমি একটা মুদির দোকান দেবো, তো মুদির দোকানটা কীভাবে দেওয়া যায়, তো এই জিনিসটা নিয়ে ভাবাই তো উদ্যোগ। দেন হচ্ছে মুনাফা অর্জন, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন। তো অবশ্যই যেহেতু তুমি ব্যবসা করবে, তোমার উদ্দেশ্য থাকবে মুনাফা অর্জন, কিছু টাকা উপার্জন। কারণ তোমার মুনাফা অর্জন বা তোমার যদি অর্থ উপার্জন না হয়, সেক্ষেত্রে তোমার ব্যবসা করে বা কোনো কাজ করে তো লাভ নেই। দেন 3 নম্বরে আসো উপযোগ সৃষ্টি। তো উপযোগ সৃষ্টি মানে কি, অর্থাৎ কোনো একটা দ্রব্য তৈরি করা, কোনো একটা পণ্য তৈরি করা। সাপোজ তুমি একটা ব্যবসা করলে যে কাঠ কেটে চিরাই মিলে সেটা চিরাই করে কাঠ বানাবো কিংবা আসবাবপত্র তৈরি করব, তো এটা কি একটা উপযোগ সৃষ্টি হয়েছে। কারণ একটা গাছ ছিল, সেই গাছ থেকে তুমি কি করলে, তুমি হচ্ছে কাঠ তৈরি করে দেন হচ্ছে আসবাবপত্র, একটা টেবিল তৈরি করলে। তার মানে কি, এই গাছটা থেকে টেবিল হইলো, তার মানে গাছ কিন্তু টেবিলটা আর গাছটা কিন্তু এক হইলো না, তো রূপটা কিন্তু পাল্টে গেল। তো এটা হচ্ছে উপযোগ সৃষ্টি। ব্যবসা কী করে, উপযোগ সৃষ্টি করে। এখন হচ্ছে আর্থিক মূল্য। এখন তুমি কি এমনি এমনি সবাইকে দিয়ে দেবে যে ভাই নাও, এটা এমনি এমনিতেই দিয়ে দিলাম? তো এখানে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আর্থিক মূল্য থাকে। তুমি যদি একটা
কলম কিনতে চাও, একটা পণ্য, সেই পণ্যর কিন্তু কলমের দাম 5 টাকা নেবে, এটা কি আর্থিক মূল্য। এখন আসো পূর্বানুমান। তো পূর্বানুমান জিনিসটা কি? সাপোজ ধরো তুমি মুদির দোকানে দিচ্ছ, তুমি পূর্বে অনুমান করলে যে আমি আমার মুদির দোকানে কী কী পণ্য আমি তুলবো, কী কী পণ্য বিক্রি করলে আমার এখানে ভালো একটা সম্ভাবনা আছে, মুনাফা অর্জন বেশি হবে। তো এটা হচ্ছে পূর্ব অনুমান। আবার তুমি ভাবলা যে আমি কি ঋণ নিব কি নিব না, আমার সামনে কী কী ঝুঁকি আসতে পারে, তো এগুলো কি পূর্ব অনুমান। এখন আসো ক্রেতা ও বিক্রেতা। তো অবশ্যই ব্যবসায়িক ক্রেতা বিক্রেতা থাকবে, কারণ ক্রেতা না থাকলে ভাই তুমি বিক্রি করবে কার কাছে? তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, আসলে ক্রেতা ছাড়া কখনোই তুমি ব্যবসা করতে পারবে না। দেন হচ্ছে পরিবর্তনশীলতা। তো পরিবর্তনশীলতা কি? সাপোজ তুমি আলুর ব্যবসা করতে, তো দেখলা যে আলু কিছুদিন গেলে পচে যায়, তো এক্ষেত্রে তুমি পচনশীল বাদ দিয়ে তুমি কী করলে, তুমি মুদির ব্যবসা শুরু করে দিলে, যে তার প্যাকেটজাত দ্রব্য যেটা 2-1 বছরে পচে না। তো এক্ষেত্রে কি পরিবর্তনশীলতা, তোমার ব্যবসাকে পরিবর্তন করলে। এরপর হচ্ছে ক্রয় বিক্রয়, অর্থাৎ ব্যবসা করতে হলে তোমাকে তো ক্রয় বিক্রয় করতেই হবে। তুমি কাঁচামাল একজনের কাছ থেকে ক্রয় করলে, দেন সেইটা তুমি এনে দেন আরেকজনের কাছে বিক্রয় করবে, তো এটাই তো স্বাভাবিক। দেন হচ্ছে লেনদেনের পৌনঃপুনিকতা, অর্থাৎ তোমার লেনদেনটা পৌনঃপুনিকতা অনেক হবে। তোমার লেনদেন যে একটা হইলো, জাস্ট ব্যবসা শুরু করলে ওই একটা লেনদেনই হইলো, আর কেউ কিনলেও না, কারো কাছে বেচলাও না, জাস্ট এত ব্যবসা হইলো না, এটার ব্যবসার বৈশিষ্ট্যই তো হইলো না। তো তোমার লাভ তো হইবেই না। তো লেনদেনের পৌনঃপুনিকতা মানে লেনদেন চলতেই থাকবে, তোমার অনেকগুলো লেনদেন হবে। দেন হচ্ছে সংগঠন। সংগঠন মানে কি? তুমি তোমার ব্যবসা চালানোর জন্য একটা পরিচালন কমিটি করতে পারো। তুমি নিজেই যেহেতু যদি এক মালিকানা ব্যবসা দাও, সেক্ষেত্রে তুমি নিজেই দোকানে বসলা, দেন হচ্ছে ওইগুলো পরিচালনা করলে তুমি নিজে একটা সংগঠন হয়ে গেলে। দেন হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে কথাটি হচ্ছে ঝুঁকি ও অনিশ্চয়তা, কারণ তোমার ব্যবসা করতেছো, তোমার অবশ্যই ঝুঁকি থাকতে হবে, একটা অনিশ্চয়তা থাকতে হবে। কারণ তুমি আজকে যে পণ্য কিনতেছো সেটা কিন্তু তুমি তোমার যে কাঙ্ক্ষিত মূল্য আছে সেটা তুমি বিক্রি করতেও পারো, নাও পারো। তো ঝুঁকি হচ্ছে কি? ঝুঁকি হচ্ছে তোমার অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপযোগ্য সেটা হচ্ছে ঝুঁকি। আর অনিশ্চয়তা কি? তোমার অনিশ্চয়তা হচ্ছে তুমি যেরকম ভবিষ্যতে তুমি আশা করলে যে আমি একটা পণ্য থেকে 10 টাকা লাভ করব, দেখলে যে ভবিষ্যতে গিয়ে সেই পণ্য থেকে তোমার 10 টাকা লস গেছে। তো এটা কি তুমি কি আগে ভাবছিলা? তুমি ভাবছিলা যে লাভ করবো, কিন্তু লস গেছে, এটা হচ্ছে অনিশ্চয়তা। দেন এখন আসো যদি বৈশিষ্ট্যগুলো বুঝতে পারো, সেক্ষেত্রে এখন নিচে চলে আসো। নিচে চলে আসার পর এই জিনিসটা তোমার এমসিকিউতে খুবই খুবই বেশি বেশি আসে, যে ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না কোনটি, এখন ভালো করে পড়ো যে মধ্যে পড়ে না, অর্থাৎ কোনটি পড়ে না? গতিশীল দৃষ্টিভঙ্গি। অর্থাৎ গতিশীল দৃষ্টিভঙ্গিটা কী? তো এটা পড়ে না কেন, তো সেটা নিয়ে আলোচনা করে। আর এখন দেখুন পরিবর্তনশীলতা। পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গি কিন্তু পড়বে, বাট এই গতিশীল দৃষ্টিভঙ্গি কিন্তু পড়বে না কেন? এখন সাপোজ গতিশীল দৃষ্টিভঙ্গি বলতে বোঝাই, তোমায় ধরো যে তোমার ব্যবসায়ে এবছর 10,000 টাকা লস গেছে, ওকে। তো এই পর্যায়ে এসেছে 10,000 টাকা লস গেছে, তুমি কি করলা? সেই পণ্যই আবার কিনলা, মানে ওই পণ্যটার গতিটা আরও বাড়াই দিলা। দেন সামনে বছর যে 20,000 টাকা লস গেলো, তুমি কী করলা? থামাইলে না, জাস্ট গতি আর আগে বাড়াই দিলা। তার মানে তোমার লসের পথে দেখছে, তাহলে কিন্তু ভাই ব্যবসার বৈশিষ্ট্যটা মধ্যে পড়লো না। কারণ তোমার লস গেলে তুমি সেই পণ্যটা কেন আনবা? তুমি হচ্ছে পরিবর্তন করে দেবা, তোমার পণ্যের পরিবর্তন করো। তো এই হচ্ছে গতিশীল দৃষ্টিভঙ্গি, হচ্ছে ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না, কারণ একটা ব্যবসা তো লস করার জন্য একটা ব্যবসা করে না। আর এই বৈশিষ্ট্যগুলো এমসিকিউতে তোমরা অনেক পাবা, যে ব্যবসায়ীর বৈশিষ্ট্য নয় কোনটি। তো এটা হচ্ছে গতিশীল দৃষ্টিভঙ্গি যদি দেয় ব্যবসার বৈশিষ্ট্য কোনটি, তো এই উপরে যে কটা দিয়েছি 12-11টা, তার মধ্যে একটা দিতে পারে। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্টগুলো আমি এখানে লিখছি, তাছাড়া বইতে তোমরা অনেকগুলো পাবা, জাস্ট একটু খেয়াল রাখলেই হবে। তো এখন আসুন যে এই যে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ, তো এটা নিয়ে তোমাদের অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে, বা বইতে যখন দেখবা তোমাদের কিন্তু অনেক বড় বড় 2-3টা লাইন দেওয়া আছে। তো আমি চেষ্টা করছি যে এইগুলো খুবই সীমিত পরিমাণে একটা অল্প একটু পেজে নিয়ে আসা। আর আমি যেগুলো আনছি এগুলোই তোমার পরীক্ষাতে আসে, বারবার পরীক্ষাতে আসে। আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো না পড়ার কোনো দরকারই নাই, কারণ ওগুলো আসে না, আর এত পড়লে ভাই তোমার মনে থাকবে না। তো এখানে আছে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ। ব্যবসায়ের যুগ কয়টি? ব্যবসায়ের যুগ হচ্ছে 3টি। তো এটা তোমরা সবাই জানো যে ব্যবসায়ের যুগ কয়টি। ব্যবসায়ের যুগ হচ্ছে 3টি। তোমার হচ্ছে কি যুগ? প্রাচীন যুগ, দেন হচ্ছে মধ্যযুগ, এবং হচ্ছে কি আধুনিক যুগ। তো এখন কথা হচ্ছে যে প্রাচীন যুগে কী কী ঘটছিল ব্যবসায়ের, মধ্যযুগে কী কী ঘটছিল, এবং আধুনিক যুগেও বা কী কী ঘটছে। আধুনিক যুগ বলতে হচ্ছে বর্তমান যুগ কে বোঝায়, যে বর্তমানে যেটা চলতেছে সেটা আধুনিক যুগ। তো সালটা কখনোই আসে না, তো সালটা সেক্ষেত্রে মনে রাখার কোনো দরকার নাই, যদি মনে রাখতে চাও বই থেকে দেখে নেবা। তো প্রাচীন যুগে কী কী ঘটছে, তো এই যে দেখুন মূল কথা লিখে দিয়েছি যে প্রাচীন যুগে কী কী ঘটছে। এখন এই 3টা মাত্র পড়বা, আর বেশি পড়বা না, যে প্রাচীন যুগে এইগুলো ঘটছে। তো এখানে কী কী ঘটছে তোমরা যদি এখানে দেখতে চাও, যে এখানে হচ্ছে তোমার 1 নম্বর হচ্ছে আত্মনির্ভরশীলতার যুগ বলা হয়। আত্মনির্ভরশীলতার যুগ মানে
এই সময় হচ্ছে সবাই কী করছিল, যে কৃষিকাজ শুরু করছিল, যে কৃষিকাজ করে কীভাবে আত্মনির্ভরশীলতা কিংবা নিজেদের চাহিদা মেটানো যায় সেই জিনিসটা করছিল। তো এই প্রাচীন যুগকে কী বলা হয়, আত্মনির্ভরশীলতার যুগ বলা হয়। দেন প্রাচীন যুগে কী হয়েছিল, ওই যে কৃষিকাজ করার পর পণ্যর একটা বিনিময় প্রথা চালু হয়েছিল, যে তুমি ভাই আমাকে 1 কেজি গম দিবা, তার বিনিময়ে আমি তোমাকে 1 কেজি ধান দেবো। তো এটা হচ্ছে কি বিনিময় ব্যবস্থা। তো কি প্রাচীন যুগে কী হয়েছিল, বিনিময় ব্যবস্থার সৃষ্টি হয়েছিল। দেন হচ্ছে আসো 3 নাম্বার কিছু উৎপাদনকারী ও ভোক্তার শ্রেণীর উদ্ভব হয়। উৎপাদনকারী ও ভোক্তা অর্থাৎ কেউ কেউ যে তোমার পণ্য উৎপাদন করলো, আবার কেউ কেউ তোমার ওই পণ্য বিনিময় করে আর কি সেটা কিনে নিল অন্য একটা পণ্যর বিনিময়ের মাধ্যমে। তার মানে কি একজন উৎপাদন করলো আর একজন ভোগ করলো, তো সেটা কি উৎপাদনকারী ও ভোগকারী শ্রেণীর উদ্ভব হয়। তো এই 3টা পড়লে মোটামুটি এখান থেকে এমসিকিউ এখান থেকে 2-3টা আসে, তো এই 2-3টা তোমরা ইজিলি পারবা। দেন আসো মধ্যযুগ। তো মধ্যযুগে কী হয়েছিল, মধ্যযুগে হচ্ছে তোমার এই যে 3টা জিনিস পড়বা, আর কিচ্ছু পড়া লাগবে না, অতটাই পড়া লাগে না। আসলে ম্যানেজমেন্টটা অতটা কঠিন সাবজেক্ট না যে তোমরা দিনভরে ম্যানেজমেন্টের উপরে পড়ে থাকবে, জাস্ট অল্প একটু পড়বে, এইটুকুর মধ্যে আপনারা কমন পেয়ে যাবে। এখানে হচ্ছে 1 নম্বরে আছে তোমার হচ্ছে লেনদেনের ক্ষেত্রে ধাতব মুদ্রার প্রচলন ঘটে। অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে ধাতব মুদ্রার প্রচলন ঘটে কোন যুগে, মধ্যযুগে। কারণ কি ওই শামুক ঝিনুক, দেন হচ্ছে তোমার বিভিন্ন সোনা অলংকার, এগুলোর প্রচলন ঘটে কোন যুগে, মধ্যযুগে। এখন আসো 2টা ব্যবসা এখানে কি হয়, 2টা ব্যবসার উদ্ভব হয়। 1 নম্বর হচ্ছে এক মালিকানা ব্যবসা এবং 2 নম্বর আছে কি অংশীদারি ব্যবসা। তোমার প্রশ্ন আসবে যে এক মালিকানা ব্যবসা কোন যুগে গঠিত হয়, তোমাকে অ্যান্সার করতে হবে মধ্যযুগে। দেন প্রশ্ন আসবে অংশীদারি ব্যবসা। তো এখানে তুমি এরভাবে মনে রাখবা যে এক মালিকানা ব্যবসা আর অংশীদারি ব্যবসা হয় কি যুগে, মধ্যযুগে। আর বাদ বাকি যতগুলো ব্যবসা আছে সেগুলোকেই আধুনিক যুগে গঠিত হয়। তো এই জিনিসটা আমি মনে রাখতে পারো। দেন হচ্ছে 3 নম্বরে আসো যে বাজার ও শহরের উৎপত্তি হয়। এই জিনিসটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটা প্রত্যেকবার তোমার এমসিকিউতে আসবে, যে বাজার ও শহরের উৎপত্তি হয় কোন যুগে, মধ্যযুগে। আর একটা জিনিস নিয়ে তোমরা একটু কনফিউশন থাকো, সেটা হচ্ছে এইটা আর এই যে উৎপাদক নিয়ন্ত্রিত বাজার রাতারাতি ভোক্তা বাজারে নিয়ন্ত্রিত হয় কোন যুগে, আধুনিক যুগে। তো এখানে দেখো যে বাজার ও শহরের উৎপত্তি হয়, আর এখানে হচ্ছে আর কি একটা বাজার উৎপাদন নিয়ন্ত্রিত বাজার, মানে যে বাজারে উৎপাদকরা নিয়ন্ত্রণ করতো সেটা কি ভোক্তা নিয়ন্ত্রিত বাজারে রূপান্তরিত হয়ে যায় কোন যুগে, আধুনিক যুগে। এখন আছে আধুনিক যুগের কি 2 নম্বরে আছে যে কি উৎপাদন নিয়ন্ত্রিত বাজার রাতারাতি ভোক্তা বাজারে নিয়ন্ত্রিত হয়। আর কি হয়, আর হচ্ছে এরপরে কি যে বৈপ্লবিক বিপ্লব সাধিত হয়, বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। তো এই বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে কোন যুগে, তোমার হচ্ছে আধুনিক যুগে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। এবং এই যে আমি বলছিলাম যে তোমার বাকি ব্যবসাগুলো কি প্রচলন ঘটে কোন যুগে, আধুনিক যুগে। এই যে দেখো যে বাকি ব্যবসার প্রচলন ঘটছে কোন যুগে, আধুনিক যুগে। এই যে এখানে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিচ্ছি কী কী ব্যবসা প্রচলন ঘটছে। তো ব্যবসা হচ্ছে গঠনের দিক থেকে কত প্রকার, 5 প্রকার। এক মালিকানা ব্যবসা, দেন হচ্ছে অংশীদারি ব্যবসা, দেন হচ্ছে কোম্পানি ব্যবসা, ব্যবসায়ী জোট বা সমবায় সমিতি, দেন হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। তো এইখানে দেখতে পাচ্ছ যে 2টা ব্যবসা হচ্ছে কি মধ্যযুগে, মধ্যযুগে হচ্ছে তোমার এটা গঠিত হয়ে গেছে। আর বাদ বাকি যে 3টা আছে সেটা হচ্ছে কি আধুনিক যুগে গঠিত হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছো যে এই যুগ নিয়ে, আশা করি এই যুগ নিয়ে কোনো টেনশন থাকবে না। চাইলে তোমরা স্ক্রিনশট দিতে পারো, তো স্ক্রিনশটটা দিয়ে তোমরা পড়তে পারো। এখানে কিন্তু সুন্দরভাবে নোট করা আছে। তো এখন আসে নেক্সট কি আছে, নেক্সটে আছে তোমার ব্যবসার প্রকারভেদ। তো ব্যবসার প্রকার অলরেডি তোমরা জেনে গেছো যে ব্যবসার 5 প্রকার। তো ব্যবসার গঠনের দিক থেকে 5 প্রকার, আর যদি আসে তোমার মালিকানার দিক থেকে হচ্ছে 7 প্রকার। তো এই জিনিসটা মনে রাখবা যে ব্যবসা গঠনের দিক থেকে 5 প্রকার, আর প্রত্যেক পরীক্ষায় গঠনের দিক থেকে আসে, ওই মালিকানার ভিত্তিতে কখনো ব্যবসাটা আসে না। তো গঠনের দিক থেকে কত প্রকার, 5 প্রকার, বা মালিকানার দিক থেকে কত প্রকার, 5 প্রকার। যেভাবে আসুক তোমরা কি 5 প্রকার দিয়ে দেবে, কারণ এটাই বারবার পরীক্ষাতে আসে, ওটাই আপনাদের আশা দেখি নাই। তো এইখানে আছে প্রথমে কি ব্যবসা আছে, প্রথমে হচ্ছে 1 নম্বরে এক মালিকানা ব্যবসা, 2 নম্বর আছে কি অংশীদারি ব্যবসা, 3 নম্বর আছে কোম্পানি ব্যবসা, দেন 4 নম্বর আছে সমবায় সমিতি, 5 নম্বর আছে কি রাষ্ট্রীয় ব্যবসা। তো এখন আসো যে এক মালিকানা ব্যবসা আছে, এদের উদ্দেশ্যটা কি, প্রথম যে 3টা তোমরা সিরিয়ালি সব কিছু মনে রাখবে, যে এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, তারপর হচ্ছে কোম্পানি ব্যবসা, সমবায় সমিতি, দেন হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। 5টা একটু সিরিয়ালি মনে রাখবে, তাতে কী হবে তোমাদের এই কোনটার কী উদ্দেশ্য, এই জিনিসটা বুঝতে মনে রাখতে তোমাদের আরও বেশি সুবিধা হবে। দেখো এইখানে প্রথম যে 3টা আছে তোমার এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা এবং কোম্পানি ব্যবসা, এদের উদ্দেশ্যটা কি, এদের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। কেন মুনাফা অর্জন, কারণ এক মালিকানা ব্যবসা কি মুদি দোকান কী জন্য করে, মুনাফা অর্জনের উদ্দেশ্য করে। অংশীদারি ব্যবসা কি, ধরো 2-3 জন বন্ধু মিলে একটা মুদি দোকান দিলে সেটা কি অংশীদারি ব্যবসা হলো, তো তোমার উদ্দেশ্য থাকবে কি মুনাফা অর্জন নিশ্চয়ই। এখন হচ্ছে কোম্পানি ব্যবসা কি, তোমার বিভিন্ন কোম্পানি কী জন্য কাজ করে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে, তার মানে উদ্দেশ্যটা কি মুনাফা অর্জন। এখন আসো কি সমবায় সমিতি।
তো সমবায় সমিতির ধারণা কিন্তু আলাদা, কারণ সমবায় সমিতির উদ্দেশ্যটা কী, সদস্যদের পারস্পরিক কল্যাণ সাধন। আসলে সমবায় সমিতিটা কী, এটা সমবায় সমিতির অধ্যায়ে গেলে তোমরা বুঝতে পারবে, তারপরে আমি এখানে একটু বলে দিই। আসলে সমবায় সমিতিতে তারা করে যারা হচ্ছে খুবই স্বল্প আয়ের, তোমার ধরো কিছু উৎপাদনকারী আলু উৎপাদন করে, তো তারা হচ্ছে তোমার মধ্যস্থ ব্যবসায়ী যারা আছে, যারাকে দালাল বলে, তাদের জালে অতিষ্ঠ হয়ে গেছে, মানে তারা কম দামে কিনে নিয়ে বেশি দামে সেল করে। তো তারা কী করলো, যারা উৎপাদনকারী আছে তারা হচ্ছে নিজেদের ভিতরে একটা কী করলো, একটা হচ্ছে সমবায়, একটা সমিতি করে তুললো যে আমরা 10 জন আছি, আমরা 10 জনে একসাথে কাজ করব। এখন যত বিক্রি হবে সেগুলো আমরা কয়েকজন মিলে, সেটা 2 জন হয়তো 3 জন ঢাকায় গিয়ে কিংবা যে জায়গায় পণ্যটা বিক্রি হয় লাভে বিক্রি করতে পারবো, সেখানে গিয়ে বিক্রি করব, তাতে আমাদের লাভটাও বেশি হবে। তো এই জিনিসটার কারণে হচ্ছে এর উদ্দেশ্য কী থাকে, এর উদ্দেশ্য কিন্তু লাভ হলেও পারস্পরিক কল্যাণ সাধন। কারণ এখানে তো একজনের কল্যাণ হইতেছে না, এখানে কিন্তু ওই সে 10 জন থাকলে সে 10 জনেরই কল্যাণ হইতেছে। এই কারণে হচ্ছে কি এদের উদ্দেশ্য পারস্পরিক কল্যাণ সাধন। এখন আসেন রাষ্ট্রীয় ব্যবসা। তো রাষ্ট্রীয় ব্যবসাটা কেমন? তো রাষ্ট্রীয় ব্যবসা বলতে সরকারের ব্যবসা যেগুলো আছে সেগুলো হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। এর উদ্দেশ্যটা কি, সরকার কী জন্য ব্যবসা করে? নিশ্চয়ই জনকল্যাণের জন্য ব্যবসা করে। সাপোজ কি বলতে পারি, আপনার যে চিনি কল রয়েছে, বাংলাদেশে 15টি চিনি কল রয়েছে, এই 15টি চিনি কলের কিন্তু যত ব্যয় হয়, ক্ষতি হয়, সবগুলো কিন্তু সরকার বহন করে। এর লাভ হলেও কিন্তু সরকার বহন করে। আর এই সরকারি ব্যবসায় বা রাষ্ট্রীয় ব্যবসায় কখনো লাভ হয় না, সবসময় লস হয়, সবসময় লস। এই ঘাটতে দিতে দিতে সরকার শেষ হয়ে যায় প্রায়। তো জনকল্যাণ, কারণ এটা এখন বলতে পারেন যে ভাই এগুলো সরকার চালানোর বন্ধ করে দেয় না কেন? কারণ আসলে এগুলো তো দরকার, এগুলো দরকার বলেই তো এর উদ্দেশ্য তো সে কি জনকল্যাণ, এখানে কিন্তু মুনাফা অর্জন উদ্দেশ্য দেয় নাই। দেন এখন আসে যে তারপরের যে এটা আছে, লেকচারটা আছে তোমার পরের পার্ট। এখন কি আছে যে ব্যবসা, আমরা তো ব্যবসার এই বললাম। দেন এখন হচ্ছে প্রকারভেদ বললাম, এখন হচ্ছে ব্যবসা আসলে কত প্রকার হতে পারে। ব্যবসা 5 প্রকার হতে পারে, মালিকানার ভিত্তিতে বা গঠনের ভিত্তিতে। এখন আসেন ব্যবসাকে বিভিন্নভাবে ভাগ করা যায়, ব্যবসা তো আর একরকম না। তো ওটা হচ্ছে ব্যবসায়ের মালিকানার ভিত্তিতে বললাম, আর এটা হচ্ছে ব্যবসার সিস্টেম, আসলে ধরন কোরকম। তো ব্যবসার ভিতর কী কী আছে? তো ব্যবসার ভিতর আছে কি শিল্প। তো 1 নম্বর যদি বলতে পারেন যে ব্যবসায় প্রথমত কত প্রকার, প্রথমত হচ্ছে 3 ধরনের। তো শিল্প আছে, দেন হচ্ছে ব্যবসার ভিতর বাণিজ্য আছে, দেন হচ্ছে ব্যবসার ভিতর কি প্রত্যক্ষ সেবা আছে। অর্থাৎ 3টা ধরন, এটা কিন্তু ব্যবসার প্রকার ভেতরে ধরন। তো এগুলো আপনার 3 প্রকার 4 প্রকার, এগুলো মনে রাখতে হবে না। তো আমি আবারও বলছি এগুলো মনে রাখতে হবে না। তো আসলে যে শিল্পের ভিতর কী কী আছে, তো শিল্পের ভিতর দেখতে পাচ্ছ হচ্ছে প্রজনন শিল্প। প্রজনন শিল্প মানে কি, তোমার যেরকম তুমি চাইলে যে উদ্ভিদ প্রজনন করতে, অর্থাৎ তুমি গাছ প্রজনন করতে, তুমি কিছু মেহগনির গাছ কিনে এনে সেগুলো বীজ কিনে এনে বীজ বপন করে তুমি গাছ উৎপাদন করলে, এটা কি প্রজনন শিল্প। তুমি কি করলে, তুমি হচ্ছে মৎস্য চাষ করলে, মাছ চাষ করলে কী হয়, প্রজনন হয় না, বাড়ে না। অর্থাৎ যে জিনিসটা উৎপন্ন হয়, তোমার যে জিনিসটা প্রযোজন হয় বা জন্ম হয়, যে জিনিসটা কি প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত হবে। যেরকম মাছ চাষ করলে হচ্ছে গাছপালা লাগাইলে হাঁস মুরগির যে বাচ্চা বড় করা, সে জিনিসটা করতে পারো। দেন নার্সারি, যেখানে গাছপালা বড় করা হয়, সেটা হচ্ছে প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত। অর্থাৎ এখন যদি সংজ্ঞা, সেই সংজ্ঞাটা কীভাবে দিবা, অর্থাৎ যে শিল্প প্রচেষ্টায় উদ্ভিদ বা প্রাণীর বংশবিস্তার করা হয় সেটা হচ্ছে কি প্রজনন শিল্প। তোমরা চাইলে লিখে নিতে পারো। তো আবারও বলছে যে শিল্প প্রচেষ্টায় উদ্ভিদ বা প্রাণীর বংশবিস্তার করা হয় তাকে প্রজনন শিল্প বলে। এখন আসো নিষ্কাশন শিল্প বা উত্তোলন শিল্প। তো নিষ্কাশন শিল্প বা উত্তোলন শিল্প কেমন? সাপোজ ধরো যে সমুদ্র থেকে কি সংগ্রহ, ঝিনুক সংগ্রহ করা। অর্থাৎ কোনো নিষ্কাশন, উত্তোলন মানে উঠানো। তুমি বুঝতে পারো যে যদি মাটির থেকে, মানে মাটির তলে থেকে যে তেলটা উৎপাদন করে সেটা কি উত্তোলন শিল্প হবে, কারণ মাটির তেল থেকে কিন্তু তেল উত্তোলন করা হয়, তো সেটা কি উৎপাদন শিল্প হবে। দেন হচ্ছে পুকুর থেকে মাছ ধরা, সেটা কি হবে, সেটাকে উৎপাদন শিল্প, কারণ পুকুর থেকে কিন্তু মাছ উত্তোলন করা হইতেছে, উঠানো হইতেছে, উত্তোলন শিল্প হবে। দেন হচ্ছে বন থেকে কি কাঠ সংগ্রহ, মানে বন থেকে কাঠ কেটে আনা হইতেছে, তার মানে কি উত্তোলন শিল্প। তুমি উত্তোলন বা নিষ্কাশন শিল্প এমনি বুঝবা যে কোনো একটা জায়গায় আসে, সেখান থেকে কি হইতেছে, মাইনাস হইতেছে। সাপোজ পুকুর থেকে কিন্তু মাছ মাইনাস হইতেছে, তার মানে কি উত্তোলন। বন থেকে কাঠ যখন কাটে তখন হচ্ছে কি মাইনাস হইতেছে, তার মানে কি উত্তোলন শিল্প বা নিষ্কাশন শিল্প। তো এখানে এরকম বলতে পারো যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে বন থেকে কাঠ সংগ্রহ, নদী থেকে মাছ সংগ্রহ করা হয়, তাকে কি বলা হয়, নিষ্কাশন বা উত্তোলন শিল্প। এখন আসো 3 নম্বর কি আছে, নির্মাণ শিল্প, নির্মাণ বা গঠনমূলক শিল্প। অর্থাৎ যে শিল্প প্রচেষ্টার সাহায্যে
কোনো কিছু তৈরি, দালান কোঠা তৈরি, বিল্ডিং তৈরি, রাস্তাঘাট তৈরি ইত্যাদি কাজে সম্পাদন করা হয় তাকে কি নির্মাণ শিল্প বলে বা গঠনমূলক শিল্প বলে। সাপোজ তোমাকে তো বললামই যে সংখ্যার ভিতরে তো বলে দিলাম যে রাস্তাঘাট তৈরি করে এগুলোকেই নির্মাণ শিল্প, বিল্ডিং তৈরি করে এগুলো নির্মাণ শিল্প, ঘরবাড়ি তৈরি করে এগুলোকেই নির্মাণ শিল্প। দেন হচ্ছে তোমার বিভিন্ন তৈরি যেগুলো আছে সেগুলোকে নির্মাণ শিল্প। এখন হচ্ছে উৎপাদন শিল্প। উৎপাদন শিল্প কেমন? উৎপাদন শিল্প হচ্ছে কোনো একটা পণ্যদ্রব্য উৎপাদন করা। সাপোজ তুমি কি উৎপাদন করবা? তুমি হচ্ছে একটা তুলা উৎপাদন করবা। তো তুলা উৎপাদন করার জন্য সেই তুলার লাগবে, সেই কাঁচামাল হিসেবে যে তুলা আছে সেই তুলাগুলো বিভিন্ন প্রক্রিয়াজাত করে দেন হচ্ছে উৎপাদন করবা। দেন হচ্ছে তুমি একটা কলম উৎপাদন করবা, কলমের জন্য কালি লাগবে, দেন হচ্ছে পেনের যে খাপটা আছে সেটা লাগবে, দেন বিভিন্ন নিপ টিপ অনেক কিছু লাগবে। তো এগুলো কী করলা? উৎপাদন করলে। তো এগুলো কি কলমটা উৎপাদন করলে, এসব উৎপাদন শিল্প। যেখানে উৎপাদন করা হয় সেটা হচ্ছে উৎপাদন শিল্প। অর্থাৎ যে শিল্প প্রতিষ্ঠানের সাহায্যে কোনো কিছু উৎপাদন করা হয় সেটা কি উৎপাদন শিল্প। দেন হচ্ছে 5 নাম্বার হচ্ছে সেবা শিল্প। অর্থাৎ সেবা শিল্প কেমন? তুমি ধরো তোমার বাড়ির আশেপাশে যে বিদ্যুৎটা আছে, পল্লী বিদ্যুৎ, দেন হচ্ছে তোমার গ্যাস, তো এগুলো কি আমাদেরকে সেবা দিতেছে না? তো বিদ্যুৎ আমাদেরকে সেবা দিতেছে, গ্যাস আমাদেরকে কী করতেছে, আমাদের ইউজ করতেছি, তো আমরা সেবা পাইতেছি। তো এটা হচ্ছে সেবা শিল্প। তোমার বিদ্যুৎ, গ্যাস, তারপরে টেলিফোন, তারপরে মোবাইল সিম কোম্পানি, ইন্টারনেট, ওয়াইফাই, আর তোমার এগুলো কি যেগুলো হচ্ছে তুমি কমিউনিকেশন করো কিংবা যেগুলো তোমার নিত্য দিনের প্রয়োজনের দরকার সেগুলো হচ্ছে তোমার সেবা শিল্প। এখন হচ্ছে শিল্প চলে গেছে। তো শিল্প চলে যাওয়ার পর এখানে কিন্তু আরও কিছু রেখে গেছে যে উৎপাদন শিল্পের ভিতরে কী কী আছে, যে উৎপাদন শিল্পের কিন্তু বিভিন্ন ধরন আছে। সেই উৎপাদন শিল্পের বিভিন্ন ধরনগুলো তোমাকে জানতে হবে। এই উপর থেকে যদি কিছু নাও আসে, তোমার এই যে ধরনটা আছে এই ধরনটার ভিতর মাস্ট বি তুমি একটা হলেও প্রশ্ন পাবা। প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে একটা হলেও প্রশ্ন আসে। তো এইখানে কী প্রশ্ন আসে? তোমাকে একটা দিয়ে বলবে যে নিচের কোনটি বিশ্লেষণ শিল্প, তোমার নিচের কোনটি যৌগিক শিল্প, নিচের কোনটি প্রক্রিয়াভিত্তিক শিল্প, নিচের কোনটি সংযোজক শিল্প। তো এখানে কি উৎপাদন শিল্পকে কয়ভাবে ভাগ করা হয়েছে? উৎপাদন শিল্পকে হচ্ছে তোমার 5টা ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়াভিত্তিক শিল্প, সংযোজন শিল্প এবং সংযুক্ত বা সমন্বিত শিল্প। তো এখন এই জিনিস তোমাকে, এই 5টা জিনিস তোমাকে খুবই ক্লিয়ারলি বুঝতে হবে, কারণ এখান থেকে তুমি এমসিকিউ কোশ্চেন একটা কি দুইটা মানে মাস্ট বি পাবা, এবং এখান থেকে যে রিটেন প্রশ্ন আছে সেটা অবশ্যই পাবা, কারণ এখান থেকে প্রশ্ন অনেক করাও যায় এবং এগুলো খুবই একটু ক্রিটিক্যাল, যেটা মনে রাখা খুবই সহজ, আবার যারা বোঝে না তারা কিন্তু খুবই কঠিন মনে রাখার ক্ষেত্রে। তো এখন আসলে হচ্ছে বিশ্লেষণ শিল্প আসলে কেমন? তো বিশ্লেষণ শিল্প এরকম, আসলে বিশ্লেষণ বলতে কীরকম বোঝে না? বিশ্লেষণ করা মানে কি পৃথক করা, অর্থাৎ কোনো একটা জিনিস থেকে যদি ওইটা বিশ্লেষণের মাধ্যমে ওইটা আর কি বিভিন্ন প্রক্রিয়া করে তোমার বিশ্লেষণ করে যে ওইগুলো ভেঙে চুরিয়ে কিংবা কোনো একটা পরিশোধনের মাধ্যমে যদি আর একটি পণ্য তৈরি করা হয় সেটা কি বিশ্লেষণ শিল্প হবে। তোমাদের বইতে মেবি এরকমভাবে সংজ্ঞা দেওয়া আছে যে যে একই পদার্থ হতে বিশ্লেষণ বা পৃথককরণের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরিকে বিশ্লেষণ শিল্প বলা হয়। অর্থাৎ একটি পদার্থ থেকে তুমি বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করতেছো, তার মানে কি বিশ্লেষণ শিল্প। সাপোজ কি বলতে পারি, তুমি যদি এরকম বলতে চাও যে আমাদের যে ইট আছে, যে খনিজ তেল আছে, খনিজ যে তেল আছে সেটা কিন্তু পরিশোধন করতে গেলে কী কী পাওয়া যায়? খনিজ তেল যখন মাটির নিচে থেকে উঠানো হয় তখন সেটা পরিশোধন করতে গেলে সেখান থেকে পেট্রোল পাওয়া যায়, কেরোসিন পাওয়া যায়, ডিজেল পাওয়া যায়, দেন হচ্ছে খনিজ কয়লা পাওয়া যায়, ন্যাপথলিন পাওয়া যায়, আলকাতরা পাওয়া যায়। তো এগুলো হচ্ছে কি বিশ্লেষণ শিল্পের অন্তর্ভুক্ত হিসেবে এগুলো ব্যবহৃত হয়। তো সে তো তোমার খনিজ তেল থেকে তোমার কি পেট্রোল, কেরোসিন আর ডিজেল এই 3টা জিনিস পাওয়া যায়। তোমাকে বলতে পারে যে পেট্রোল থেকে কী পাওয়া যায়, তুমি এই জিনিসটা মনে রাখতে হবে যে ডিজেল, কেরোসিন আর হচ্ছে কি আর হচ্ছে তোমার পেট্রোল, এই 3টা জিনিস পাওয়া যায় কি থেকে? খনিজ তেল থেকে। তো খনিজ তেল থেকে তো তেল জাতীয় জিনিসই পাওয়া যাবে, তাই না? তো এই জিনিসটা খুবই সহজ। এখন হচ্ছে যৌগিক শিল্প। তো যৌগিক শিল্পটা কেমন? যৌগিক শিল্পটা হচ্ছে এই বিশ্লেষণ শিল্পের উল্টোটা। অর্থাৎ বিশ্লেষণ শিল্প কী করে? বিভিন্ন জিনিস পৃথক করে যেন কিছু পায়, আর যৌগিক শিল্প কি বিভিন্ন জিনিস থেকে একটি জিনিস তৈরি করে। কেমন? তোমার যেমন হচ্ছে একটা সিমেন্ট তৈরি করবে, তো সিমেন্ট তৈরি করার জন্য বিভিন্ন নাইট্রোজেন, দেন হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য, দেন বিভিন্ন ধরনের কিছু মিক্সড করে দেন কিন্তু কোনো কিছু সেই সারটা তৈরি করা হয়। তুমি যদি এখানে ইস্পাত তৈরি করতে চাও, ইস্পাত মানে লোহার যে ইস্পাতটা আছে সেটা তৈরি করতে চাই, তোমাকে কী লাগবে? লৌহ আকরিক মাগ লাগবে, অর্থাৎ লোহা লাগবে, দেন হচ্ছে কয়লা লাগবে, দেন হচ্ছে ম্যাগনেস লাগবে, দেন হচ্ছে চুনা পাথর লাগবে। এগুলো তুমি যত একত্র করে
একত্র করবা তখন হচ্ছে একটা ইস্পাত হবে। তার মানে কি, তুমি যৌগিক শিল্পে কী করতেছো, ওই বিভিন্ন পদার্থ একত্র করে দেন হচ্ছে তুমি একটা জিনিস উৎপাদন করতেছো। আর বিশ্লেষণ শিল্পে কী করতেছো, যে একটা জিনিস থেকে বিভিন্নভাবে বিশ্লেষণ করে পৃথক করে অনেকগুলো জিনিস তৈরি করতেছো। তার মানে কি, এই দুইটা এরকমভাবে ডিফারেন্স করে মনে রাখবা। এবং সেই হিসেবে কিন্তু আমি এক লাইনে সবগুলো দিয়েছি, যে প্রথমে বিশ্লেষণ শিল্প, তারপর হচ্ছে যৌগিক শিল্প। এখন আসো যে প্রক্রিয়া ভিত্তিক শিল্প আসলে কী। তো প্রক্রিয়া শিল্পিক শিল্প তোমার সংখ্যায় এভাবে দেওয়া হয়েছে যে যে শিল্পে কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে পরিণত পণ্যে রূপান্তরিত হয় তাকে প্রক্রিয়া ভিত্তিক বা পর্যায়ভুক্ত শিল্প বলে। অর্থাৎ পর্যায়ক্রমে এগুলো কি পরিণত পণ্যে রূপান্তরিত হবে। পরিণত পণ্য কি, আমাদের কাঙ্ক্ষিত যে পণ্যটা আছে সেই পণ্যে রূপান্তরিত হবে। কেমন জিনিসটা, সাপোজ তুমি মনে করো একটা মিল কারখানায়, তোমার কি মিল মানে কি, ওই যে চিনি মিল। তো এখানে মূল উদ্দেশ্যটা কি, চিনি উৎপাদন করা। তো চিনি উৎপাদন করার জন্য কি করে, প্রথমে মাঠে আখ চাষ করে, দেন সেই আখটা আগে কাটে, সেই কাটার পর গাড়িতে করে দেন মিলে নিয়ে যায়, মিলে নিয়ে যাওয়ার পর বিভিন্ন প্রসেসের মাধ্যমে কিন্তু চিনিটা উৎপাদন হয়। প্রথমে হচ্ছে আখ থেকে রস উৎপাদন হয়, সেই রস থেকে বিভিন্নভাবে সেটা জাল দেওয়ার মাধ্যমে সেটা কিন্তু পরবর্তীতে চিনির মাধ্যমে শেষ হয়। তো এটা হচ্ছে কি প্রক্রিয়া ভিত্তিক। তুমি যদি তুলা সিস্টেম বোঝো, যে তুলা তুলা প্রথমে তোমার ওই আগে সংগ্রহ করা হয়, তারপরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে দেয় পরিণত পণ্য অর্থাৎ তুলায় রূপান্তরিত হয়। দেন হচ্ছে সংযোজন শিল্প। সংযোজন শিল্প কি, এই জিনিসটা আর এই দুইটা একসাথে মনে রাখবা, কারণ এই দুইটা এক রকমের, এই দুইটা তোমার এক রকমের, আর হচ্ছে এই দুইটা তোমার এক রকমের। এই দুইটা জিনিস দুই রকমভাবে মনে রাখবা। তো আমি আবারও মার্ক করে দিই যাতে তোমাদের একটু বুঝতে সহজ হয়। তো এইটা আর হচ্ছে এইটা। তো এখন আসো যে এই দুইটা কিভাবে এক রকমের হয়। তোমার ধরো সংযোজন শিল্প, অর্থাৎ সংযোজন শিল্প মানে হচ্ছে যে তুমি বিভিন্ন কোম্পানিতে আছে না, যেরকম একটা মোবাইল তৈরি করতে গেলে কিন্তু, যেমন স্যামসাং মোবাইল যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে কিন্তু সব কিছু স্যামসাংয়ের হয় না। যেরকম তোমার যে প্রসেসরটা আছে, ক্যামেরা আছে, ব্যাক সাইডটা আছে, সবগুলো কিন্তু স্যামসাংয়ের, স্যামসাং কোম্পানি উৎপাদন করে এমনটা নয়। এগুলো কিন্তু বিভিন্ন কোম্পানি উৎপাদন করতে পারে। তো বিভিন্ন কোম্পানির উৎপাদিত বিভিন্ন পণ্য, যেমন শাওমি কোম্পানির থেকে ব্যাকপার্টটা আনলো, দেন হচ্ছে রিডমি কোম্পানি থেকে তোমার ডিসপ্লেটা সংগ্রহ করলো, দেন হচ্ছে কি আছে তারপরে আমাদের বাংলাদেশের ওয়ালটন কোম্পানির থেকে তোমার ক্যামেরাটা নিল। তো ক্যামেরাটা তো সেই বাংলাদেশ ওয়ালটন কোম্পানি, তাই না? তো যাই হোক, তো এই জিনিসটা নিয়ে কিন্তু একটা স্যামসাং কোম্পানি কী করলো, একটা স্যামসাং ফোন তৈরি করলো। তো এটা কী শিল্পের অন্তর্ভুক্ত হবে, সংযোজন শিল্পের অন্তর্ভুক্ত হবে। কেন হবে, কারণ বিভিন্ন কোম্পানির উৎপাদিত দ্রব্য কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। তো এখানে যদি সংজ্ঞা পড়তে চাও সেক্ষেত্রে আমরা পড়তে হবে যে অন্য শিল্পে উৎপাদিত উপকরণ বা অংশ বিশেষ একত্রিত করে নতুন সামগ্রী উৎপাদন শিল্পকে সংযোজন শিল্প বলে। যেমন বিমান তৈরি করতে গেলে কিন্তু বিভিন্ন ইস্পাত শিল্পের কাছ থেকে বিভিন্ন জিনিস আনা লাগে। যেমন ইস্পাত শিল্পের কাছ থেকে আনা লাগে, লোহা আনা লাগে। দেন হচ্ছে তোমার যে জেনারেটর আছে বা যে ইঞ্জিল আছে সেগুলো অন্য একটা শিল্পের থেকে আনা লাগে, কারণ ইস্পাত শিল্পে তো সেই ইঞ্জিলটা বিক্রি করে না, তাদের তো ইঞ্জিলটা নেই। তো সেক্ষেত্রে কি অন্য শিল্পের কাছ থেকে আনা লাগে। তো বিভিন্ন শিল্পের অংশবিশেষ কী করে, একটা শিল্পী এনে যখন সেগুলো আর কি ঠিকঠাক করে, সেক্ষেত্রে কী হবে, সংযোজন শিল্প। আর এটা কি সমন্বিত বা সংযুক্ত শিল্প। সমন্বিত বা সংযুক্ত শিল্প হচ্ছে কেমন, যে দুইটা কোম্পানি এক হয়ে যাবে। অর্থাৎ দুইটা কোম্পানি আছে, স্যামসাং কোম্পানি আছে আর রিয়েলমি কোম্পানি আছে, দুইটা কী হবে, এক হয়ে যখন একটা পণ্য উৎপাদন করবে তখন কী হবে, যখন হচ্ছে সংযুক্ত শিল্প হবে। তো এরকম শিল্প কি আছে, এরকম শিল্প আছে তোমার তোমার হচ্ছে তোমার কি বলা যায়, যে সংযুক্ত শিল্প তোমার ইস্পাত বলতে পারো, যে লৌহ বা শিল্প আছে তোমার। দুইটা কোম্পানি যখন একসাথে হবে, সাপোজ এখানে কোনো উদাহরণ নাই, বইতে এটা নাই, এটা হচ্ছে তোমার এক্সট্রা একটা দেওয়া হয়েছে, যে দুইটা কোম্পানি যখন একসাথে হবে, তোমার রবি আর হচ্ছে গ্রামীণ, রবি আর হচ্ছে এয়ারটেল কিন্তু একসাথে হয়েছে। তো এটা এটা কী শিল্প হবে, এরা হচ্ছে সংযুক্ত বা সমন্বিত শিল্প হবে, কারণ দুইটা কিন্তু এক হয়ে বর্তমানে কাজ করতেছে। তাহলে এরা কী শিল্প হবে, সংযুক্ত বা সংযোজন শিল্প হিসেবে এরা অন্তর্ভুক্ত হবে। তো আমি আবারও বলে যাই, যে একটু করে দেই, যে বিশ্লেষণ শিল্প মানে হচ্ছে যে শিল্প আর কি বিভিন্ন পদার্থ বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন পদার্থ তৈরি করা হয়। একটি পদার্থ বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করা হয়, সেটা হচ্ছে বিশ্লেষণ শিল্প। যৌগিক শিল্প মানে বিভিন্ন পদার্থের সমন্বয়ে একটি পণ্যে পরিণত করা হয়, সেটা হচ্ছে যৌগিক শিল্প। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যে পণ্য তৈরি করা হয় সেটা হচ্ছে কি প্রক্রিয়া ভিত্তিক শিল্প। সংযোজন শিল্প বিভিন্ন কোম্পানির অংশবিশেষ নিয়ে যে
পণ্যটি তৈরি করা হয় সেটা কি সংযোজন শিল্পের অন্তর্ভুক্ত, আর হচ্ছে দুটি কোম্পানি একসাথে হয়ে যখন কাজ করে সেটা কি সংযুক্ত শিল্পের অন্তর্ভুক্ত। এখন আসে হচ্ছে বাণিজ্য। তো এখানে এই জিনিসটা আছে, বাণিজ্যর আগে এই জিনিসটা পড়তে হবে তোমার, বাণিজ্য সবটুকু এইখানটুকু। তো আমরা হচ্ছে শিল্পটা শেষ করলাম, এখন আসে যে বাণিজ্যটা কেমনে শেষ করা যায়। তো বাণিজ্যটা খুবই খুবই ইজি, বড় দেখা গেলেও। তো এইখানে দেখো যে বাণিজ্য যে জিনিসটা আছে তোমার, প্রথমে হচ্ছে বাণিজ্য কত প্রকার আছে, বাণিজ্য হচ্ছে দুই ধরনের হয়ে যায়। সাপোজ এক নম্বর হচ্ছে পণ্য বা পণ্য বিনিময়, ট্রেড বা পণ্য বিনিময়। দুই নম্বর হচ্ছে কি বিনিময় সংক্রান্ত কার্যাবলী, অর্থাৎ একটা হচ্ছে বিনিময় করে আর একটা হচ্ছে বিনিময়ে একটু সাহায্য করে। তো এই দুই রকমের হয়। তো এখন হচ্ছে তোমার এইটা আসবে যে পণ্য বিনিময় কত প্রকার। তো পণ্য বিনিময় তোমাকে দিতে হবে কত প্রকার, পণ্য বিনিময় হচ্ছে দুই প্রকার, এই যে অভ্যন্তরীণ আর হচ্ছে বৈদেশিক। তাহলে অভ্যন্তরীণ বাণিজ্য আর হচ্ছে কি বৈদেশিক বাণিজ্য। যদি আসে বাণিজ্য কত প্রকার, বাণিজ্য দুই প্রকার, কী কী, অভ্যন্তরীণ বাণিজ্য আর কি বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যের ভিতর কী কী আছে, তো অভ্যন্তরীণ বাণিজ্য কত প্রকার, আবার দুই প্রকার, কী কী আছে, এক নম্বর হচ্ছে তোমার আমদানি, দুই নম্বর হচ্ছে রপ্তানি। আমদানি রপ্তানি কেমন, সাপোজ আমদানি, সরি, অভ্যন্তরীণ বাণিজ্যের ভিতর কি আমদানি রপ্তানি। তো এইখানে সরি, এইখানে আমদানি রপ্তানি হবে না, তো এইখানে হবে তোমার হচ্ছে ক্রয় বিক্রয়, এরকম একটা জিনিস হবে, কারণ আমদানি খুচরা পাইকারি, তো এই জিনিসটা হবে এইখানে। তাহলে এখানে হচ্ছে আমদানি রপ্তানি হবে না, কারণ এখানে আছে ক্রয় বিক্রয় আর হচ্ছে তোমার খুচরা ব্যবসা আর কি পাইকারি ব্যবসা, এই জিনিসটা হবে। সরি, আই এম মিস্টেক। তো এখানে অভ্যন্তরীণ বাণিজ্য কি, অর্থাৎ যে বাণিজ্যটা কি নিজ দেশের ভিতরে হয়, যে বাণিজ্যটা, অর্থাৎ তুমি তুমি এখন কোথায়, তুমি এখন হচ্ছে ফরিদপুর জেলায় থাকো, তুমি কি করলে, তুমি হচ্ছে ঢাকা বিভাগে তুমি কিছু পণ্য সরবরাহ করলে, অর্থাৎ বাংলাদেশের ভিতরেই তোমার যাবতীয় পণ্য তুমি সেগুলো কী করলে, লেনদেন করলে বা সেল করলে, এগুলো কী হবে তোমার অভ্যন্তরীণ বাণিজ্য হবে। অর্থাৎ বাণিজ্যের কার্যক্রম যদি দেশের অবস্থানের মধ্যে সীমাবদ্ধ থাকে সেটা কী হবে, অভ্যন্তরীণ বাণিজ্য। সেক্ষেত্রে কী হতে পারে, তোমার হতে পারে পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা, দেন তোমার হতে পারে তোমার দেন এরকম কিছু ব্যবসা হতে পারে। এখন হচ্ছে বৈদেশিক বাণিজ্য, অর্থাৎ বৈদেশিক বাণিজ্য কি, বৈদেশিক বাণিজ্য হচ্ছে তোমার যে বাণিজ্যটা তোমার বাংলাদেশ না বাইরের দেশের সাথে হয় সেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। কী কী, যেমন হচ্ছে আমদানি, আমদানি মানে কি কোনো জিনিস, কোনো একটা জিনিস দেশের বাইরে থেকে কিনে আনা, সেটা কি আমদানি। অর্থাৎ তুমি যদি বাংলাদেশের থেকে যদি ইন্ডিয়া থেকে কোনো একটা জিনিস কিনে আনো সেটা কি আমদানি হবে। এখন রপ্তানি মানে কি কোনো একটা জিনিস বাইরে পাঠানো, অর্থাৎ বাইরে সেল করা, বাইরের দেশে সেল করা। তো সাপোজ কি তুমি যদি কোনো একটা জিনিস ইন্ডিয়াতে বিক্রি করো সেটা কী হবে, রপ্তানি হবে। এখন হচ্ছে পুনঃরপ্তানিটা কি, এই জিনিসটা ভালো করে বোঝো, পুনঃরপ্তানিটা কি। তো পুনঃরপ্তানিটা হচ্ছে তুমি কোনো একটা জিনিস বাইরের দেশ থেকে আগে কিনবে, আগে কিনে নিজের দেশে আনবে, দেন নিজের দেশে এনে সেটা হচ্ছে আবার আরেকটা বাইরের দেশে সেল করবে, সেটা কী হবে, পুনঃরপ্তানি। কেমন, তুমি সাপোজ ইন্ডিয়া থেকে কি আনলে, একটা পণ্য আনলে, ইন্ডিয়া থেকে যখন একটা পণ্য আনবে তখন কি হবে, সেটা তোমার জন্য আমদানি হবে। সেই পণ্যই তুমি আবার কি করলে, তুমি আবার কি দুবাই কি করলে, সেটা সেল করলে, তার মানে সেটা কি হবে, সেটা হচ্ছে কি রপ্তানি হবে। তার মানে যখন একই পণ্য আমদানি এবং রপ্তানি হবে সেটাই কি হবে, পুনঃরপ্তানি হবে। তো এখন বলতে পারো ভাই পুনঃরপ্তানির আসলে দরকারটা কি, এটা আসলে কেন হইলো, এটার উদ্ভব কেন হইলো, এই জিনিসটা কিন্তু আমাদেরকে জানা রাখবে। জাস্ট পুনঃরপ্তানি কী সংজ্ঞা পড়লেই কিন্তু হবে না, এটার উদ্ভব কেন হইলো কিংবা প্রয়োজনীয়তাই কেন দেখা দিল, যে আমদানি আছে রপ্তানি আছে, আবার এক দেশ কিনে এনে আর এক দেশ সেল করবে, এই জিনিসটা কেমনটা লাগে না। সাপোজ মনে করো যে ইন্ডিয়ার সাথে কি দুবাইয়ের আর কি ঝামেলা চলতেছে, তারা সরাসরিভাবে কিন্তু লেনদেন করতে পারতেছে না, সরাসরিভাবে পারবেও না, কারণ ঝামেলা চললে তো রাজনৈতিক যে সংঘর্ষ আছে সেগুলো চললে তো তারা এক দেশ থেকে আরেক দেশে পণ্য আমদানি রপ্তানি করতে পারে না। এখন মনে করো যে ইন্ডিয়ার উপর দুবাই একটু নির্ভরশীল, সাপোজ কোনো একটা দ্রব্য নিয়ে নির্ভরশীল, আমি কিন্তু বলতেছি না যে একেবারে নির্ভরশীল, আমি জানিও না, তো আমি আপনি বোঝানোর জন্য বলতেছি কোনো একটা দ্রব্য পণ্য আমদানির জন্য নির্ভরশীল। তো বাংলাদেশ কী করলো, বাংলাদেশ এখানে মধ্যস্থ ব্যবসা হিসেবে কাজ করলো। প্রথমে কী করলো, ইন্ডিয়া থেকে সেই পণ্যটা কিনে আনলো, কিনে এনে সেটা আবার কী করলো, দুবাই সেল করলো। এতে কী করলো, বাংলাদেশ কিন্তু আলাদা একটা মুনাফা প্রফিট অর্জন করলো। তো এটা হচ্ছে পুনঃরপ্তানি ব্যবসা। এখন আসলে যে বাণিজ্যের সে সহায়ক কার্য বলি, অর্থাৎ এই যে যে আমদানি করলাম রপ্তানি করলাম, এগুলোর এগুলোকে সাহায্য করে কোনগুলো, সেইগুলো কী কী, এগুলোকে সাহায্য করে হচ্ছে তোমার এই যে এইগুলো, পরিবহন। এক নম্বর হচ্ছে কি পরিবহন তোমাকে সাহায্য করবে। তো পরিবহন কিভাবে সাহায্য করবে, তো পরিবহনের মাধ্যমে তুমি কি করতেছো, পণ্য এক স্থান থেকে কি করতেছো অন্য স্থানে নিয়ে যাইতেছো। তোমার পরিবহনের মাধ্যমে পণ্যটা তোমার এইখানে ছিল, সেই পণ্যটা কি করতেছো, তোমার ফরিদপুর জেলায় ছিল, তুমি নিয়ে গেলে কোথায়, ঢাকা জেলায়।
তো ঢাকা বিভাগে কিংবা ঢাকা জেলায় কিংবা চট্টগ্রামে তুমি নিয়ে গেলে কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। তো পরিবহন তোমাকে কী করলো? এই যে লেনদেনটা আছে বা বাণিজ্যটা আছে সেটাই তোমাকে সাহায্য করলো। দেন তুমি যদি রপ্তানি করতে চাও, তোমার এইখানে বাংলাদেশ তোমার কোথায়? ইন্ডিয়া নিয়ে গেল। ইন্ডিয়া কিসের মাধ্যমে গেল? পরিবহনের মাধ্যমে। তো এটা কি হলো? তো রপ্তানি করতে গেলেও কিন্তু পরিবহন তোমাকে সাহায্য করতেছে। তার মানে কি, এটার নামই কিন্তু দিয়েছে যে বিনিময় সংক্রান্ত বা সহায়ক কার্য বলি। এখন আসো যে এটা কি গুদামজাতকরণটা। তো গুদামজাতকরণ হচ্ছে কি? গুদামজাতকরণ তুমি এমনিতে বুঝতে পারছো আসলে গুদামজাতকরণ কি। কোনো একটা জিনিস তুমি কি করলে? আর একটা গুদামে রেখে দিলে, কিছুদিনের জন্য বিক্রি হয়েছে না, জাস্ট গুদামে রেখে দিলে। তো এটা হচ্ছে গুদামজাতকরণ। হচ্ছে ব্যাংকিং। তো গুদামজাতকরণ কীভাবে তোমার সহায় করে? তুমি একটা পণ্য কিনে আনলেই তো তুমি সবগুলোই সেল করতে পারবে না, তো কিছু পণ্য তোমাকে রেখে দিতে হবে। তো সেটাই হচ্ছে ওই রেখে দেওয়াটা হচ্ছে গুদামজাতকরণ। তো ওই রাখার মাধ্যমেই তুমি একটা সহায়তা পাইতেছো, ওই বাণিজ্যটাই সহায়তা পাইতেছো। দেন আসো ব্যাংকিং। তো ব্যাংকিংটা ব্যাংকিং মানে ব্যাংক ভাই। ব্যাংক তোমাকে কীভাবে সাহায্য করতে পারে? তোমাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারে, তোমাকে ঋণ দিয়ে সাহায্য করে। তোমার টাকা নাই, তুমি কী করো? ব্যাংক থেকে ঋণ নিয়ে পণ্য দ্রব্য কিনে এনে দেন সেটা বিক্রি করে। তার মানে কি, তোমার ব্যাংক সাহায্য করতেছে। তার মানে কি, ব্যাংকের একটা সহায়ক কার্য বলি। দেন আসো বিমা। দেন বিমাটা কেমনে সাহায্য করে? তোমার একটা পণ্য আছে, একটা কারখানা আছে, সেই কারখানায় তুমি কী করলে? বিমা করে তোলো। সেই কারখানা যদি কোনো আগুন টাগুনে কোনো পুরে ক্ষয়ক্ষতি হয়, সেক্ষেত্রে কি বিমা কোম্পানি তোমার ক্ষতিপূরণ করবে। তার মানে কি, তুমি একটা যে মনের থেকে একটা শান্তি পাইতেছো না, যে আমার কোনো যদি ক্ষতি হয়, আমার পণ্যের ক্ষতি হলে সে কি বিমা কোম্পানি আমার সেই ক্ষতিপূরণটা দিয়ে দেবে। তার মানে কি, বিমা তোমাকে বাণিজ্যতে সাহায্য করতেছে। সাপোজ তুমি বাণিজ্য করবে, রপ্তানি করবে, এখন তুমি সে পণ্যের বিমা করলে যে যখন জাহাজে যাবে, তখন যদি জাহাজটা ডুবে যায় কিংবা কোনো কিছু হয়, সেক্ষেত্রে সেই পণ্যের যে ক্ষতিপূরণটা আছে সেটা বিমা কোম্পানি তোমাকে দিতে চাইছে। তো এটা কি, তো বিমা কোম্পানি তোমাকে সহায়তা করছে না বাণিজ্যের ক্ষেত্রে। তো এটা হচ্ছে বিমা কোম্পানি এভাবে সাহায্য করে। দেন হচ্ছে তোমার বাজারজাতকরণ প্রসার। তো বাজারজাতকরণ প্রসার তো অবশ্যই করতে হবে, কারণ তুমি একটা পণ্য দ্রব্য উৎপাদন করলে সেটা যদি বাজারে না ছাড়ো কিংবা বাজারের সে যদি পরিচিত না হয়, সেক্ষেত্রে কিন্তু সে পণ্যটা কেউ নিবে না। তো বাজারজাতকরণ প্রসার কীভাবে করা হয়? বিজ্ঞাপনের মাধ্যমে করা হয়। কারণ বিজ্ঞাপন ওই যে টিভিতে অ্যাড দেয়, দেন হচ্ছে বিভিন্ন খবরে পেপারে অ্যাড দেয়, তো এগুলো হচ্ছে বাজারজাতকরণ প্রসারের একটা মাধ্যম। তো এগুলো কী করতেছে? তোমার বাণিজ্যকে সাহায্য করতেছে। কারণ বাণিজ্য তুমি তখনই করতে পারবা যখন হচ্ছে তোমার পণ্যটা সবাই জানবে, সবাই বুঝবে আসলে না পণ্যটা ভালো, পণ্যটা আমাদের ক্রয় করা উচিত, তখনই কিন্তু তোমার বাণিজ্যর কাজটা শুরু হবে। আর এগুলোতে সাহায্য করবে কারা? এই যে পাঁচটা আছে, যে পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা আর হচ্ছে কি বাজারজাতকরণ প্রসার। এই পাঁচটা তোমার হুবহু মুখস্থ রাখতে হবে, কারণ এই পাঁচটা তোমার পরীক্ষায় অবশ্যই যে কোনো একটা দিয়ে রাখতে পারে। এখন আসো যে এরপরে কি আছে, যে বাণিজ্য সহায়ক কার্যগুলি যেগুলো পড়লাম, তো ওই যে পরিবহন পড়লাম, গুদামজাতকরণ পড়লাম, দেন এগুলো এখন এইগুলো হচ্ছে কোনটা কোন উপযোগ সৃষ্টি করে, এই জিনিসটা তুমি পরীক্ষায় ভাই একটা দুইটা প্রশ্ন এখান থেকে পাবাই। তো এটা আমি গ্যারান্টি দিয়ে পড়তে পারি। এবং রিটেনের যে ক খতে আসে সেগুলো তো তুমি পাবাই। দেখি বাণিজ্য সহায়ক কার্য বলি। তো আসেন যে পরিবহন কি উপযোগ সৃষ্টি করে। পরিবহন দেখতেছেন যে এখানে কি স্থানগত উপযোগ সৃষ্টি করে, মানে কি পরিবহন কি করে? এক স্থান থেকে আরেক স্থানে পণ্যদ্রব্য পৌঁছাই দেয়। তার মানে কি, এক স্থান থেকে অন্য স্থানে যাই বলে কি হয়? স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তো এখন তোমার খ নম্বরে প্রশ্ন আসতে পারে যে পরিবহন কিভাবে স্থানগত উপযোগ সৃষ্টি করে। তুমি এরকম অ্যান্সার দেবা যে পরিবহন এক স্থান থেকে পণ্য দ্রব্য অন্য স্থানে নিয়ে যাওয়ার মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করে। অথবা তোমার পরীক্ষা আসতে পারে যে কোনটি স্থানগত উপযোগ সৃষ্টি করে, পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে। অথবা তোমাকে প্রশ্ন করতে পারে যে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, তোমাকে বলতে হবে যে স্থানগত উপযোগ সৃষ্টি করে। জাস্ট এরকমভাবে প্রশ্ন আসতে পারে। দেন আসো 2 নম্বরে গুদামজাতকরণ। তো গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? সময়গত উপযোগ সৃষ্টি করে। কেন? কারণ গুদামে তুমি রাখো কি জন্য? একদিনে তুমি সেল করতে পারতেছো না, দেন পরবর্তীতে সেল করার জন্যই তুমি তো গুদামজাতকরণ করো। অথবা কোনো একটা দ্রব্যের রেট বাড়ে যাইতেছে, এগুলো দেখে তুমি গুদামজাত করলে যে ভবিষ্যতে আরও রেট বাড়তে পারে, তো এগুলো কী করলে তুমি এখন বিক্রি করতে পারতে, সেটা কিন্তু ভবিষ্যতে বিক্রি করবে। তো এক্ষেত্রে কী হইতেছে? একটা সময় কিন্তু সৃষ্টি হইতেছে, মাঝখানে একটা সময় পড়তেছে, সেই সময়গত উপযোগটাই সৃষ্টি করে কি গুদামজাতকরণ। এখন হচ্ছে ব্যাংকিং কী করে? অর্থগত উপযোগ সৃষ্টি করে, তোমাকে ঋণ দেওয়ার মাধ্যমে অর্থগত উপযোগ সৃষ্টি করবে। দেন আসো এখন হচ্ছে বিমা। তো বিমা কোন ধরনের উপযোগ সৃষ্টি করবে? বিমা তোমাকে ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করবে, যে তুমি বাণিজ্য করো, তোমার সেই পণ্যটার বিমা করলে তোমার কী হবে? যদি পণ্যের কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে কি বিমা কোম্পানি সেই ক্ষতিপূরণটা তোমাকে দিয়ে দেবে। সেক্ষেত্রে তুমি কি মানসিক একটা প্রশান্তি পাবে। তো কি করে? ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে। এখন হচ্ছে বাজারজাতকরণ প্রসার কি? প্রচারগত উপযোগ সৃষ্টি করে। তো বিজ্ঞাপনের যে সিস্টেমটা আছে সেটা কি করে? যে বাজারজাতকরণ প্রসারটা সেটা কি করে? তোমার সেগুলো করে বাজারজাতকরণ প্রসার এই সহায়ক করে, যে বিজ্ঞাপনের সহায়তা দেয়।
তো এই জিনিসটা তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারবে, কারণ এখান থেকে তোমার একটা দুইটা প্রশ্ন প্রত্যেক বছর ফাইনাল পরীক্ষা হোক এমনি পরীক্ষা হোক যে পরীক্ষায় প্রত্যেক বছর এখান থেকে একটা দুইটা প্রশ্ন তুমি পাবাই। তো এই যে অর্থাৎ আলোচনা করলাম এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন কমন তুমি পাবাই, তো যেখান যেখান থেকে পাবা অলরেডি বলে দিছি। এখন আসো যে আমরা প্রথম অধ্যায়ের একটু সামেশন দিয়ে দেই। তো একেবারে যদি একটা সামেশন দিয়ে দেই সেগুলোতে তোমাদের আরও সুবিধা হবে। তো প্রথমে আমরা আসলাম যে ব্যবসা কী। তো আমরা প্রথমে বললাম যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলা হয়। এরপর আমরা কী পড়লাম, ব্যবসার বৈশিষ্ট্য, ব্যবসার কিছু বৈশিষ্ট্য পড়লাম। ব্যবসার বৈশিষ্ট্য পড়ার পর আমরা একটু দূরে এসে দেখতে পারলাম যে ব্যবসায়ের মধ্যে একটা বৈশিষ্ট্য পড়ে না, সেটা কি গতিশীল দৃষ্টিভঙ্গি। আসলে গতিশীল দৃষ্টিভঙ্গি কেন পড়ে না? কারণ আমার প্রত্যেক বছর একটু করে লস যাইতেছে, আমি যদি সেটা আরও বেশি টাকা ডিপোজিট করি সেক্ষেত্রে কিন্তু আমার লস আরও হইতেছে। তো আমি যদি আবারও ডিপোজিট করি আমার লসটা কিন্তু আরও হওয়ার সম্ভাবনা আছে। তো এই কারণেই কি ব্যবসার বৈশিষ্ট্যের মধ্যে পড়বে না গতিশীল দৃষ্টিভঙ্গি। দেন এরপরে আমরা এসে দেখতে পেলাম যে ব্যবসায়ের কিছু উৎপত্তি ও ক্রমবিকাশ রয়েছে। তো ব্যবসায়ের যে ক্রমবিকাশ রয়েছে এটা 3টি যুগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তো প্রাচীন যুগে কী রয়েছে, নির্ভরশীলতার যুগ বলা হইতেছে, বিনিময় ব্যবস্থার প্রচলন ঘটেছে এবং উৎপাদন করে ভোক্তাকারীর উদ্ভব হয়েছে। এবং মধ্যযুগে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে মধ্যযুগের ক্ষেত্রে ধাতু মুদ্রা প্রচলন ঘটে, এক মালিকানা ও আধুনিক ব্যবসা, এক মালিকানা ও অংশীদার ব্যবসা গঠিত হয়েছে এবং হচ্ছে বাজার ও শহর উৎপত্তি হয়েছে। এবং তারপরে আমরা এসে দেখতে পাই যে আধুনিক যুগে কী ঘটছে, আধুনিক যুগে তোমার বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়, উৎপাদন নিয়ন্ত্রিত বাজার রাতারাতি ভোক্তা পরিবর্তনে রূপান্তরিত হয় এবং বাকি যে ব্যবসাগুলো আছে তোমার কোম্পানি ব্যবসা, ব্যবসায়ী জোট বা সমবায় সমিতি, রাষ্ট্রীয় ব্যবসা, এগুলো গঠিত হয়েছে। এখন তারপরে আমরা এসে দেখতে পারলাম যে ব্যবসায় কিছু প্রকারভেদ রয়েছে। ব্যবসা নাকি 5 প্রকার। তো ব্যবসা 5 প্রকার কী কী? এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, কোম্পানি ব্যবসা এবং সমবায় সমিতি এবং রাষ্ট্রীয় ব্যবসা। এখন দেখতে পাচ্ছি যে এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা এবং কোম্পানি ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। এবং সমবায় সমিতির উদ্দেশ্যটা কি? সমবায় সদস্যদের পারস্পরিক আর্থিক কল্যাণ সাধন এবং রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। এখন দেন আমরা পরের পেজে এসে আমরা দেখতে পাওয়া হচ্ছে ব্যবসার যে ক্ষেত্রগুলো আছে সেগুলোকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। শিল্পের ভিতরে আমরা কী কী পেলাম? 5টা পেলাম। শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন উত্তোলন শিল্প, নির্মাণ শিল্প, গঠনমূলক শিল্প, উৎপাদন শিল্প, সেবা শিল্প। তো প্রজনন শিল্পের মাধ্যমে কী বললাম, যেখানে হচ্ছে বিভিন্ন উদ্ভিদ এবং প্রজাতির প্রজনন করা হয় সেটাকে প্রজনন শিল্প বলতে পারলাম। এবং হচ্ছে নিষ্কাশন শিল্প মানে কি, কোথায় থেকে কোনো জিনিস মাইনাস হলে, যেমন বন থেকে কাঠ সংগ্রহ, এগুলো হলে কী হবে? প্রজনন শিল্প, উত্তোলন শিল্প অন্তর্ভুক্ত হবে। এখন আসেন নির্মাণ শিল্প, কোনো একটা জিনিস বিল্ডিং বানানো, রাস্তাঘাট তৈরি করে, এগুলো কিসের অন্তর্ভুক্ত হবে? নির্মাণ শিল্প অন্তর্ভুক্ত হবে। এখন উৎপাদন শিল্প বলতে কী বোঝায়? উৎপাদন শিল্পকে আবার ভাগ করা হয়েছে কতগুলো শিল্প? উৎপাদন শিল্পকে 5টি শিল্পে ভাগ করা হয়েছে। নাম্বার 1 আছে বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়াভিত্তিক শিল্প, সংযোজন শিল্প এবং সমন্বিত বা সংযুক্ত শিল্প। বিশ্লেষণ শিল্প মানে কি? একটি পদার্থকে বিশ্লেষণ করে অনেকগুলো দ্রব্য তৈরি করা হচ্ছে কি? বিশ্লেষণ শিল্প। যৌগিক শিল্প হচ্ছে তার বিপরীত, অর্থাৎ অনেকগুলো পদার্থ থেকে একটি দ্রব্য যখন তৈরি করা হয় সেটা হচ্ছে যৌগিক শিল্প। এবং তারপর দেখতে পেলাম হচ্ছে মাঝখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি করছে, সেটা হচ্ছে কি? প্রক্রিয়াভিত্তিক শিল্প। তো প্রক্রিয়াভিত্তিক শিল্প হচ্ছে তোমার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যখন একটি নির্দিষ্ট কাঙ্ক্ষিত পণ্যটি পরিণত করা হয় সেটা হচ্ছে কি? প্রক্রিয়াভিত্তিক শিল্প। এবং সংযোজন শিল্প অসমন্বিত বা সংযুক্ত শিল্প, দুটার বিপরীত। কারণ সংযোজক শিল্প কি বলা হয়েছে, যে বিভিন্ন কোম্পানির অংশবিশেষ, বিভিন্ন কোম্পানির উৎপাদিত অংশবিশেষ যখন নিয়ে একটি পণ্য উৎপাদন করা হয় সেটা কি? সংযোজনী শিল্প। এবং সংযুক্ত শিল্প হচ্ছে 2টা কোম্পানি একত্রিত হয়ে যখন কাজ করবে সেটা হচ্ছে সংযুক্ত শিল্প। এরপর এসে আমরা দেখতে পেলাম হচ্ছে বাণিজ্য। তো বাণিজ্যর ধরন হচ্ছে 2 রকমের, যে পণ্য বিনিময় বা ট্রেড এবং হচ্ছে বিনিময় সংক্রান্ত কার্যবলী। পণ্য বিনিময়তে গিয়ে দেখলাম আমরা হচ্ছে বাণিজ্য কত প্রকার? 2 প্রকার, অভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য কত প্রকার? অভ্যন্তরীণ বাণিজ্য 3 প্রকার বা 2 প্রকার। নাম্বার 1 হচ্ছে পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা এবং উৎপাদন ব্যবসা। দেন হচ্ছে আমরা বৈদেশিক বাণিজ্য পাইলাম। বৈদেশিক বাণিজ্য কত প্রকার? 3 প্রকার, আমদানি, রপ্তানি এবং কি পুনঃরপ্তানি। তো আমদানি মানে কি? কোনো দেশ থেকে কোনো দ্রব্য ক্রয় করে আনাকে আমদানি বলা হয়। নিজ দেশ থেকে বাইরের দেশে কোনো পণ্য সেল করাকে সেটা কি? রপ্তানি বলা হয়। এবং পুনঃরপ্তানি মানে অন্য দেশ থেকে নিজের দেশে কিনে এনে দেন হচ্ছে আরেকটা দেশে সেল করাকে সেটাকে বলা হয় পুনঃরপ্তানি বলা হয়। দেন এরপর আমরা এসে দেখতে পেলাম হচ্ছে বিনিময় সংক্রান্ত কিছু কার্যাবলী আসছে। বিনিময় সংক্রান্ত কার্যাবলীর মধ্যে রয়েছে পরিবহন। পরিবহন হচ্ছে তোমার কি? স্থানগত উপযোগ সৃষ্টি করে, গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে এবং ব্যাংকিং কী করে? অর্থগত উপযোগ সৃষ্টি করে। এবং বিমা হচ্ছে ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করে। এবং বাজারজাতকরণ কী করে? প্রচারগত উপযোগ সৃষ্টি করে আমাদের ব্যবসায়ের বাণিজ্যকে সহায়তা করে থাকে। এরপর যদি আসি, এরপর আসে দেখতে পাচ্ছি যে আমরা প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা কী কী রয়েছে? তোমার আইন পেশা, ডাক্তারি পরামর্শ দেন এবং মডেলিং, অর্থাৎ যেগুলো আর কি সেবাটা তখনই গ্রহণ করা যায় সেটা হচ্ছে তোমার প্রত্যক্ষ সেবা। তো যাই হোক, প্রথম অধ্যায়ের ডিটেলসটা অলরেডি বলা হয়ে গেছে, এক নজরে তোমাদেরকে বলে দিলাম।
এখন আসো দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় বেশি কিছু পড়ানো নেই, তো এই কারণে হচ্ছে আমি এটার মাঝে সংযুক্ত করে দিছি। কারণ হচ্ছে দ্বিতীয় অধ্যায় এই জিনিসটুকু, এই এই যে আমি যে লিস্টটুকু দিয়েছি, লিস্টটা পড়লেই এনাফ, যে চার্টটুকু দিয়েছি এই চার্টটুকু পড়লেই এনাফ, আর লাগে না, কারণ দ্বিতীয় অধ্যায় এছাড়া কোনো প্রশ্নও হয় না। তো দ্বিতীয় অধ্যায় কি? দ্বিতীয় অধ্যায় হচ্ছে ব্যবসায়ী পরিবেশ। তো ব্যবসায়ী পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায়? তোমাকে চোখ বুঝে বলতে হবে 6 ভাগে ভাগ করা যায়। তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে যে ব্যবসায়ী পরিবেশকে কয় ভাগ ভাগ করা যায়, তোমাকে অবশ্যই চোখ বন্ধ করে একবার আনসার দিতে হবে 6 ভাগে ভাগ করা যায়। এখন তোমাকে যদি কেউ রাইফেল এনে মাথায় ধরে ভাই 7 ভাগে ভাগ করা যায়, তুমি করবে না 6 ভাগে ভাগ করা যায়। কে শেখাইছে? শাকিল ভাই শেখাইছে। তো ওকে কী কী নাম্বার হচ্ছে তোমার প্রাকৃতিক পরিবেশ, দুই হচ্ছে কি সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ এবং প্রযুক্তিগত পরিবেশ। এগুলো তো ভাই মোটামুটি পারা যায়, বাট তোমাদের প্রবলেমটা কি সেটা আমি জানি। তোমরা কী পারো না? এই যে এইগুলো মনে রাখতে পারো না। আমি বলতেছি তোমাদের প্রবলেম তো আমি ফেস করে আইছি ভাই, এই যে এইগুলো তোমরা মনে রাখতে পারো না আসলে। কোনটার ভিতর কোনটা কোনটা হইলে আমরা রাজনৈতিক পরিবেশ দেবো, কোনটা হলে সামাজিক পরিবেশ দেবো, এই জিনিসটা তোমরা মনে রাখতে পারো না। তো আমি তোমাদের সমস্যা নেই, এখন তোমাদেরকে সেটা মনে রাখার টেকনিক যা আছে সবগুলোই তোমাদের শিখিয়ে দেব। তো এইখানে যদি আসো আমরা প্রাকৃতিক পরিবেশ যদি দেখি, তো প্রাকৃতিক পরিবেশটা কি? তো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে জলবায়ু, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ। তোমার প্রাকৃতিক যেসব জিনিস আছে সেগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত হবে। তো এখানে হচ্ছে জলবায়ু, তোমার জলবায়ু কি প্রাকৃতিক ভিতর, প্রাকৃতির অন্তর্ভুক্ত না প্রকৃতির অন্তর্ভুক্ত? জলবায়ু, জলবায়ুর উপর কি তোমার হাত আছে ভাই? তোমার যেটার উপর তোমার হাত আছে বা যেটার উপর তুমি চেঞ্জ করতে পারবা তুমি চাইলেই, সেটা হচ্ছে তোমার অন্যান্য হয়ে, সেটা প্রাকৃতিক পরিবেশ হবে না। তো এই জিনিসটা বুঝে রাখো, জলবায়ুর উপর তোমার হাত নাই, তোমার এটা কী হবে? প্রাকৃতিক পরিবেশ হবে। দেন এখন আসলে হচ্ছে মাটি পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। তারপর হচ্ছে তোমার নদ নদী, প্রাকৃতিক পরিবেশ। প্রকৃতি থেকে যেটা হয়েছে সেটাই প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক সম্পদ তুমি তৈরি করো নাই, এগুলো আল্লাহ তৈরি করছে, প্রকৃতি থেকে হয়েছে। প্রাকৃতিক সম্পদ, দেশের অবস্থান, এই যে দেশের অবস্থান, এই দেশের অবস্থানটা কি? প্রাকৃতিক পরিবেশ আছে। দেশের আয়তন, এই দুইটা জিনিস তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ এই দুইটা জিনিস তোমার পরীক্ষাতে আসবে, যে দেশের অবস্থান আর দেশের আয়তন, এই দুইটা কোন পরিবেশের অন্তর্ভুক্ত তোমাকে বলতে হবে যে প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত। তুমি হয়তো সামাজিক দিতে পারো, কারণ এখানে কিন্তু সামাজিক হবে না। দেশের অবস্থান ও দেশের আয়তন কিসের, কোন পরিবেশের অন্তর্ভুক্ত? প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত। এখন হচ্ছে সামাজিক পরিবেশ। তো সামাজিক পরিবেশের ভিতর কী কী আছে এখানে দেখতে পাচ্ছ যে সামাজিক পরিবেশ আছে জনসংখ্যা। তো এই জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখবে আসলে, জনসংখ্যাটা কোন পরিবেশের অন্তর্ভুক্ত। তোমার এটা খুবই মাঝে মাঝে না, তোমার এইটা অনেকবার পরীক্ষা আসে যে জনসংখ্যা কোন পরিবেশের অন্তর্ভুক্ত, কী বলবে? সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত। দেন তোমার আসবে যে দেশের ঐতিহ্য। তো এগুলো তো তুমি এরকম বুঝতেছো, দেন সেগুলো মনে রাখবে কেমনে, তো সেটাই বলি। যে দেখবে যে জনসংখ্যা, দেশের ঐতিহ্য মনে রাখার জন্যই কিন্তু ভাই এখানে কিন্তু অনেক কম দিয়েছি, মাত্র পাঁচটা কোথাও 4টা 3টা, তো যেগুলো আসার মতো সেগুলো দিয়েছি। আর বাদ বাকি যেগুলো আছে ভাই ওগুলো তুমি ভুলেও পড়তে চাইও না। লিস্টে তুমি দেখবে যে এক একটায় 10-12টা করে দিয়ে আসে, ওগুলো ভাই ভুলেও পড়ার দরকার নাই। যদি পরিবেশ থেকে প্রশ্ন আসে, এর ভিতর থেকে প্রশ্ন আসে, তোমার শাকিল ভাইয়ের প্রতি তুমি এই গ্যারান্টিটুকু রাখতে পারো। তো জনসংখ্যা হচ্ছে কি সামাজিক পরিবেশ। দেশের ঐতিহ্য, দেশের ঐতিহ্য, দেশের যে ঐতিহ্য আছে, ওই যে পহেলা বৈশাখ টৈশাখ এইসবই তো ঐতিহ্য। তো এইগুলো কি সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত। দেশের সুনামটা সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত। ধর্মীয় বিশ্বাস, সমাজের মানুষের সাথে জড়িত, সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত। আচার আচরণ কি সমাজের সাথে জড়িত না? সাপোজ তোমার এলাকার আচার আচরণ এক রকমের, অন্য এলাকার আচার আচরণ এক রকমের। তোমার এলাকায় একটা জিনিসকে এক নামে ডাকে, অন্য এলাকার একটা জিনিসকে আর এক নামে ডাকে, এটাই তো আচার আচরণ। দেন আছো অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশে এইটা তোমার বারবার আসবে যে মানব সম্পদ কোন পরিবেশের উপাদান, মানব সম্পদ কোন পরিবেশের উপাদান, আর হচ্ছে দক্ষ উদ্যোগ কোন পরিবেশের উপাদান। এই দুইটা কি অর্থনৈতিক পরিবেশের উপাদান। কেন অর্থনৈতিক পরিবেশের উপাদান? মানব সম্পদ কি কর্মী, তোমার কর্মী ছাড়া কি কোনো কিছু সম্ভব? তোমার যে কোনো একটা জিনিস উৎপাদন, কোনো একটা জিনিস বন্টন, কোনো একটা জিনিস বাণিজ্য করা সম্ভব নয়। এই কারণে কি মানব সম্পদ হচ্ছে কি অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। এগুলো অর্থনৈতিক অর্থের সাথে এগুলো কি তুলনা করা হয়। দেন আয় ব্যয় ঋণ, এগুলো পারলে তো তোমরা বুঝবাই। দেন হচ্ছে রাজনৈতিক পরিবেশে আসো। রাজনৈতিক পরিবেশ কোনগুলো? তোমরা হচ্ছে এই জিনিসটা মনে রাখবে যে আইন শৃঙ্খলা, এই জিনিসটা তোমরা এই আইনের সাথে গুলাই ফেলো যে আইন শৃঙ্খলা কিন্তু ভাই রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। কারণ আইন শৃঙ্খলা প্রণয়ন করে কারা, এই জিনিসটা বুঝতে হবে। রাজনীতিবিদরা আইন প্রণয়ন কী করে? আইন প্রণয়ন তোমার আইন প্রণয়ন করে। তো সেক্ষেত্রে কী হবে? আইন প্রণয়ন কী হবে? আইন শৃঙ্খলা হবে, রাজনৈতিক পরিসরের অন্তর্ভুক্ত। দেন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক।
তো আন্তর্জাতিক সম্পর্ক রাখে কারা? রাজনীতিবিদরা। সরকার কি? রাজনীতির অন্তর্ভুক্ত। এই দেখুন, রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। তাহলে সার্বভৌমত্ব কি? রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। এই চারটাই মনে রাখলেই হবে, আর মনে রাখা রাখবে না। জাস্ট এই আন্তর্জাতিক এই দুইটা, সরকার, এই সরকার তো অবশ্যই মনে রাখতে হবে, কারণ সরকার কোনো বিষয় মতো রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। দেন আসা হচ্ছে আমাদের আইনগত পরিবেশে। আইনগত পরিবেশ মানে কি? যত লাস্টে আইন পাবে সেই সব আইন। শিল্প আইন, শ্রম আইন, আমদানি আইন, রপ্তানি আইন, শুল্ক আইন, কর আইন, শিশু শ্রম আইন, সবগুলোই কি আইনগত পরিবেশের অন্তর্ভুক্ত। আছে কি? প্রযুক্তিগত পরিবেশের অন্তর্ভুক্ত। কী কী আছে? তোমার বিভিন্ন প্রযুক্তি আছে, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, উন্নত প্রযুক্তি, প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তির মাধ্যমে উৎপাদন, সবগুলো কি প্রযুক্ত পরিবেশের অন্তর্ভুক্ত। তো এখানে দ্বিতীয় নম্বর অধ্যায় আশা করি পরিবেশ সম্পর্কে বুঝতে পারছো, এবং 1 নম্বর অধ্যায় আশা করি যে বুঝতে পারছো। তাহলে কি আমি এই ভিডিওটা 2টা অধ্যায় কিন্তু শেষ করার চেষ্টা করেছি। আশা করি ভালো মতোই তোমরা জিনিসটা পড়ছো, এবং তোমরা যদি বই থেকে একটু আরেকটু দেখে নাও, কিংবা এখান থেকে তোমাদের এনাফ, চাইলে এই যে পেজটা আছে এটার স্ক্রিনশট নিতে পারো। তো আমি একটু তোমাদের স্ক্রিনশট নেওয়ার জন্য একটু আর কি জুম আউট করে দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। দেন এই পেজটার একটা নিয়ে নাও। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের উপকারে এসে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।